আমরা যেটা করেছি সেটা দেখলাম যে এনজাইমের যে অ্যাক্টিভিটিকে ইফেক্ট করে সে কিছু ফ্যাক্টর, তাই না? তার মধ্যে দেখেছিলাম যে টেম্পারেচার, পিএইচ, তারপর দেখলাম আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, প্রোডাক্ট কনসেন্ট্রেশন, এনজাইম অ্যাক্টিভিটি ইত্যাদি। এবং লাস্ট যেটা বাকি ছিল সেটা হচ্ছে ইনহিবিটর। 6 নম্বর যে ফ্যাক্টর ছিল ইনহিবিটর। ইনহিবিটর যার বাংলা মানে হচ্ছে প্রতিরোধক। প্রতিরোধক ইনহিবিটর হচ্ছে এমন একটা সাবস্ট্রেট, এমন একটা পদার্থ যেটা কাজকে, এনজাইমের যে কাজ সেই কাজকে বাধা প্রদান করে। ওকে, অর্থাৎ কিছু কিছু পদার্থের উপস্থিতিতে এনজাইমের কাজ যখন বন্ধ হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে ইনহিবিটর। যেমন ধরো বিভিন্ন ধরনের ভারী ধাতু হতে পারে, তারপর তোমার বিভিন্ন ধরনের সায়ানাইড হতে পারে, ফরমালিন হতে পারে, ওকে, ডিএনপি হতে পারে, ডাইনাইট্রোফেনল, আইসোপ্রোপাইল ফ্লুরোফসফেট ইত্যাদি। তাহলে যে সমস্ত পদার্থ এনজাইমের কাজকে বন্ধ করে দেয় তখন তাকে বলবো ইনহিবিটর। এই ইনহিবিটর, এনজাইমের উৎসেচক ইনহিবিটর বা এনজাইম ইনহিবিটর 3 প্রকার। একটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর। তাহলে এনজাইম ইনহিবিটর 3 প্রকার, একটা কম্পিটিটিভ ইনহিবিটর, একটা নন কম্পিটিটিভ ইনহিবিটর, আর একটা হচ্ছে ফিডব্যাক ইনহিবিটর। দেখো 3 ধরনের, তার মধ্যে ফার্স্ট আমরা দেখবো যে কম্পিটিটিভ ইনহিবিটর কি, তারপর দেখবো নন কম্পিটিটিভ ইনহিবিটর, তারপর দেখবো ফিডব্যাক ইনহিবিটর। তোমাদের বইয়ে ইনহিবিটর কথাটা উল্লেখ করা আছে এবং কিন্তু তার সম্পর্কে ডিটেলস কিছু আলোচনা নেই। তো তোমাদের এখানে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি। তোমাদের বইয়েতে কিন্তু এটা নেই বা পুরোপুরিভাবে দেওয়া নেই, তাই এগুলো নোট করে নেবে যাতে পরবর্তীকালে বুঝতে সুবিধা হয়। প্রতিরোধক, তাহলে ইনহিবিটরের মধ্যে ফার্স্ট ভাগ আমরা কি দেখলাম, কম্পিটিটিভ ইনহিবিটর। ওকে, ফার্স্ট দেখলাম কম্পিটিটিভ ইনহিবিটর। দেখো কম্পিটিটিভ ইনহিবিটর হচ্ছে যে এই এমন একটা বস্তু, এমন একটা ইনহিবিটর বা এমন একটা প্রতিরোধক পদার্থ যে কি করবে, কম্পিটিশন করে, কার সঙ্গে, সাবস্টেন্সের সঙ্গে কম্পিটিশন করে। তাহলে একটা বিক্রিয়াতে এমন একটা জিনিস অ্যাড করলে যেটা কম্পিটিটিভ ইনহিবিটর যেটা বলছি, অ্যাড করলে সাবস্ট্রেটের যে মানে কার্যকলাপ সেটাকে বন্ধ করে দেয়। অর্থাৎ ধরে নাও একটা বিক্রিয়া ঘটছে, এ থেকে বি প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, ওকে, এবং এখানে কিছু এনজাইম কাজ করছে। এই বিক্রিয়া ঘটার সময় তো আমরা জানি যে এই হচ্ছে এনজাইম যার অ্যাক্টিভ সাইট প্রেজেন্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট। ওকে, আর এখানে কি করে, সেম অ্যাক্টিভ সাইটের গঠনযুক্ত সাবস্ট্রেট এসে বাইন্ড করে। তাহলে বলছে যে এই রিয়াকশনের সময় সাবস্ট্রেটের মতো দেখতে, অর্থাৎ সাবস্ট্রেটের মতো গঠনযুক্ত বা সদস্যযুক্ত বাহ্যিক দিক থেকে একই রকম দেখতে হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর। এইটা সাবস্ট্রেটের মতো দেখতে হওয়ার ফলে কি হচ্ছে, যে যখন সাবস্ট্রেট এবং কম্পিটিটিভ ইনহিবিটর অবস্থান করে তখন এনজাইমের অ্যাক্টিভ সাইটে আমরা জানি সাবস্ট্রেট এসে বাইন্ড করবে। বাই চান্স কোনো কারণে যদি এই সাবস্ট্রেটের মতো একই গঠনযুক্ত এই কম্পিটিটিভ ইনহিবিটর এসে বাইন্ড করে অ্যাক্টিভ সাইটের সঙ্গে, তাহলে সে কী করবে না, এই অ্যাক্টিভ সাইটকে ব্লক করে দেবে, ফলে কোনো প্রোডাক্ট উৎপন্ন করতে পারবে না। জেনারেল আমরা জানি যে অ্যাক্টিভ সাইটের সঙ্গে সাবস্ট্রেট বাইন্ড করলে কি হচ্ছে না, কোনো একটা বিক্রিয়া থেকে বিক্রিয়ালব্ধ পদার্থ বা প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। বাট সাবস্ট্রেটের মতো দেখতে একই রকম জিনিস যাকে আমরা কম্পিটিটিভ ইনহিবিটর বলছি, সেই রকম একই রকম জিনিস যদি কোনো কারণে অ্যাক্টিভ সাইটে এসে বাইন্ড করে ফেলে তখন কি করবে, সে বিক্রিয়াটাকে রোধ করবে, প্রতিরোধ করবে, মানে এনজাইমের কার্যক্রিয়াটাকে বন্ধ করে দেবে, কোনো প্রোডাক্ট উৎপন্ন হতে দেবে না। তাকে বলা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর। যেমন ধরো এক্সাম দিই, যে ধরো একটা তালা যদি দুটো একই রকম কি থাকে, ধরে নাও বোঝানোর জন্য বলছি, এটা এই হচ্ছে ধরো এনজাইম, এটা হচ্ছে এনজাইম, একটা তালা, তার মধ্যে যদি একটা চাবি ধরো
এই হচ্ছে সাবস্ট্রেট, যেটা সাধারণভাবে যেটা থাকে এটা হচ্ছে সাবস্ট্রেট, যে কী করবে না এই এনজাইমের অ্যাক্টিভ সাইটের গঠনযুক্ত সাবস্ট্রেট যে এনজাইমের অ্যাক্টিভ সাইটের সঙ্গে বাইন্ড করবে। আর যদি কোনো কারণে তার সঙ্গে কি থাকে, এই ইনহিবিটার মানে প্রতিরোধক থাকে, স্বাভাবিক এটা থাকবেই, কারণ এনজাইমের কাজকে বাধা দেওয়ার জন্য তো প্রতিরোধ থাকতেই হবে, তবেই তো সে কাজটা বাধা পাবে, তাই না? তাহলে এই যে বললাম টেম্পারেচার বেশি হলে যেমন এনজাইমের ক্রিয়া নষ্ট হয়, পিএইচ বেশি হলে নষ্ট হয়, ঠিক সেরকম এই ইনহিবিটার থাকলেও এনজাইমের ক্রিয়াটা নষ্ট হচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে কম্পিটিটিভ, এটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটার। এই নামকরণ কেন হয়েছে? কারণ এ কম্পিটিশন করে, এ লড়াই করে সাবস্ট্রেটের সঙ্গে। তাহলে এই কম্পিটিটিভ ইনহিবিটর হচ্ছে সাবস্ট্রেটের মতো গঠনযুক্ত, একই রকম বৈশিষ্ট্যযুক্ত, একই রকম দেখতে। এটাকেও রেড কালার করি, দেখো একই রকম গঠন, শুধু ধরো এই সামান্য পার্সেন্ট চেঞ্জ, বাট এই সাবস্ট্রেটের মতো একই গঠনযুক্ত হয়ে থাকে। কি করে? এটা মনে তালা, এইটা হচ্ছে তালা, এই দুটো চাবি। তাহলে সঠিক তালাতে সঠিক চাবি যদি প্রবেশ করানো হয় তাহলে কী হবে, সেটা ফাংশন বা কার্যকরী হবে। কিন্তু যদি এই তালাতে যদি চাবির মতো দেখতে আর একটা চাবি, দেখতে চাবির মতো কিন্তু সেটা সাবস্ট্রেট নয়, বাট সাবস্ট্রেটের মতো দেখতে, সেটা হচ্ছে কি কম্পিটিটিভ ইনহিবিশন। তাহলে এই চাবি মানে ভুল চাবি, যেটা দেখতে ওই ঠিক সাবস্ট্রেটে মানে অন্য চাবির মতো, যদি সেকে যদি তালাতে এন্ট্রি করানো হয়, ঢোকানো, তাহলে কী হবে, তালাটা লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে একটা তালার জন্য ধরো দুটো চাবি বর্তমান, একটা হচ্ছে তোমার সঠিক চাবি, একটা ভুল চাবি। সঠিক চাবি দিয়ে আমরা যদি তালাকে খুলি তাহলে সেখানে তালাটা কাজ করবে মানে খুলবে, কিন্তু আমরা যদি ভুল চাবি যেটা দেখতে সঠিক চাবির মতোই সেটা দিয়ে আমরা তালাকে যদি খোলার চেষ্টা করি, তখন কি দেখবো যে তালাটা কিন্তু পুরোপুরি লক হবে, মানে সেটার ফাংশন বা কাজ করতে পারবে না। তো এটাই হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর। ওকে, যেটা কেমিক্যালি সিমিলার ইন কনফিগারেশন টু দ্য সাবস্ট্রেট, মানে বাহ্যিক দিক থেকে সাবস্ট্রেটের মতো দেখতে, বাট কি করে এ এনজাইমের কার্যক্রিয়াকে পুরোপুরি নষ্ট করে দেয়, চেঞ্জ করে দেয়, তখন তাকে বলা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর। তাহলে বললে বোঝা গেছে কম্পিটিটিভ ইনহিবিটর মানে প্রতিরোধক। কম্পিটিটিভ ইনহিবিটর যে কম্পিটিশন করে থাকে, লড়াই করে থাকে সাবস্ট্রেটের সঙ্গে, যে সে অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেটের জায়গায় সে জায়গা দখল করবে। এবারে যে সাবস্ট্রেট এনজাইমের সঙ্গে বাইন্ড করে প্রোডাক্ট তৈরি করে, সেখানে কোনো ভুল যদি কোনো পদার্থ এসে অ্যাড করে যেটা দেখতে সাবস্ট্রেটের মতো, বাই চান্স যদি এই কম্পিটিটিভ ইনহিবিটর এসে বাইন্ড করে যায় এর সঙ্গে, তাহলে কী হবে, এনজাইম তার প্রোডাক্ট মানে উৎপন্ন করার ক্ষমতাটা হারিয়ে ফেলবে, এবং এনজাইম কী হবে না, অর্থাৎ এনজাইমের যে অ্যাক্টিভ সাইট সেটা ব্লক হয়ে যায়। তাহলে এটা হচ্ছে এনজাইম। আর এখানে যদি ইনহিবিটর এসে বাইন্ড করে তাহলে কি হচ্ছে, ইনহিবিটর এসে বাইন্ড করলো তাহলে কি হচ্ছে, এরপরে কিন্তু আর কোনো প্রোডাক্ট তৈরি হবে না, প্রোডাক্ট তৈরি হচ্ছে না, একে বলা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর। এই কম্পিটিটিভ ইনহিবিটরের এক্সাম্পল যদি আমরা ধরি, তাহলে দেখো ম্যালোনেট, তোমরা নাম শুনেছো, ম্যালোনেট যেটাকে বলা হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। ওকে, এই ম্যালোনেট ক্লোজলি রিলেটেড সাকসিনেট, এই ম্যালোনেট হচ্ছে ক্লোজলি রিলেটেড সাকসিনেট বা যেটাকে বলা হচ্ছে সাকসিনিক অ্যাসিড। কি হয় আমরা জানি যে এই সাকসিনেট বা সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে ফিউমারিক অ্যাসিড। নর্মালি যেটা হয় সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হয় ফিউমারিক অ্যাসিড। কোন এনজাইমের উপস্থিতিতে? সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, এই এনজাইমের প্রভাবে SDH যেটাকে বলা হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের প্রভাবে সাকসিনেট থেকে ফিউমারিক অ্যাসিড তৈরি হয়। যদি এই একই রকম দেখতে সাকসিনেটের মতো একই রকম দেখতে যদি আদার কোনো মানে বস্তু যাকে বলা যায় ম্যালোনেট, যেটা ক্লোজলি রিলেটেড সাকসিনেট,
একই রকম দেখতে সাকসিনেটের মতো যদি ম্যালোনেট এর জায়গায় অবস্থান করে, তাহলে কি হচ্ছে, এই যে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের অ্যাক্টিভ সাইট, তাকে এই ম্যালোনেট কি হচ্ছে, ভুল যেটা সাবস্টেন্স সেটা গিয়ে অ্যাটাক করে আবদ্ধ হয়ে তাকে ব্লক করছে, যার ফলে যে প্রোডাক্ট উৎপন্ন হওয়ার কথা ছিল ফিউমারিক অ্যাসিড, যেটা কিন্তু উৎপন্ন হতে পারছে না। বোঝা গেছে? তাহলে বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন, যে বিক্রিয়াকে বন্ধ করে দেয়, সাবস্ট্রেটের মতো দেখতে বাট সাবস্ট্রেট নয়, সেটা ভুল একটা পদার্থ গিয়ে যখন এন্টার করে অ্যাক্টিভ সাইটে এনজাইমের, তখন এনজাইমের ক্রিয়াকলাপকে পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। দেখো নেক্সট হচ্ছে এক্সাম্পল সালফা ড্রাগ। এগুলো কিন্তু বইয়ে নেই, হ্যাঁ বারবার বলছি, নোট ডাউন করবে। সালফা ড্রাগস এটা হচ্ছে একটা ধরনের কম্পিটিটিভ ইনহিবিটর। কি করে, পাবা, যার ফুল ফর্ম হচ্ছে প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড। ওকে, প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড পাবা, যেটা হচ্ছে এসেনশিয়াল ফর ব্যাকটেরিয়াল গ্রোথ। এই পাবা যেটা ব্যাকটেরিয়াল গ্রোথকে বাড়ায়, ব্যাকটেরিয়াল গ্রোথকে বৃদ্ধি করার জন্য এটা একটা সাবস্টেন্স। কি হচ্ছে, এই পাবা থেকে তৈরি হয়, উৎপন্ন হয় ফলিক অ্যাসিড। ওকে, যেটা ব্যাকটেরিয়াল গ্রোথ সম্পন্ন করে। ওকে, তাহলে প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড যেটা থেকে ফলিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, যেটা থেকে হচ্ছে তোমার কি না ব্যাকটেরিয়াল গ্রোথকে কন্ট্রোল করে। যদি কোনো কারণে ওই যে বললাম কম্পিটিটিভ ইনহিবিটর প্যারার পরিবর্তে যদি ধরো সেখানে অন্য কিছু এসে যায়, ওকে, তাহলে তখন সেটা কি হচ্ছে, দেখো কি হয়, দেখো তাহলে বললাম পাবা যেটা ফলিক অ্যাসিড উৎপন্ন হয়, ফলিক অ্যাসিড সিনথেটেজ উৎসেচকের প্রভাবে পাবা থেকে ফলিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, যেটা ব্যাকটেরিয়ার গ্রোথে সহায়তা করে। যদি এই পাবার মতো একই রকম দেখতে সিমিলার স্ট্রাকচার যুক্ত সালফা ড্রাগস যদি এর জায়গায় চলে আসে, অবস্থান করে নেয়, তাহলে এই সালফা ড্রাগ কী করবে, এই হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর, যে ফলিক অ্যাসিড সিনথেটেজ যে এনজাইম তার অ্যাক্টিভ সাইটকে ব্লক করবে। আর যখনই অ্যাক্টিভ সাইটকে ব্লক করবে মানে তারার জন্য ভুল চাবি, তখন সেটা কি হচ্ছে, তার যে ফাংশন, যে কার্যক্রিয়ার ক্ষমতা, সেটাকে নষ্ট করবে। তাহলে কী হবে, এই পাবা থেকে যে ফলিক অ্যাসিড উৎপন্ন হচ্ছিল ব্যাকটেরিয়াল গ্রোথে যেটা সহায়তা করছিল, সেটা কিন্তু ভুল একটা পদার্থ যুক্ত হওয়ার জন্য, যেটা সাবস্ট্রেটের মতো দেখতে কিন্তু সাবস্ট্রেট নয়, এই সালফা ড্রাগ কম্পিটিটিভ ইনহিবিটর এখানে যদি চলে আসে, তখন এই এনজাইমের অ্যাক্টিভ সাইটকে ব্লক করে দেয়, যে কারণের ফলে ফলিক অ্যাসিড উৎপাদন হতে পারে না এবং ব্যাকটেরিয়াল গ্রোথও নষ্ট হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এই হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর এবং তার এক্সাম্পল ভালো করে নোট ডাউন করবে। দেখো নন কম্পিটিটিভ ইনহিবিটর এটাও বলছে এনজাইমের প্রতিরোধক হিসেবে কাজ করে, মানে এনজাইমের ক্রিয়াকে বন্ধ করে। কী করে? নন কম্পিটিটিভ, এটা কোনো কম্পিটিশনই রাখে না সাবস্ট্রেটের সঙ্গে। মানে কম্পিটিটিভ ইনহিবিশন যেমন সাবস্ট্রেটের সঙ্গে লড়াই করে যে তার জায়গাটা নেওয়ার জন্য, বাট এটা কিন্তু সাবস্ট্রেটের সঙ্গে কোনো রকম লড়াই বা কম্পিটিশন চালায় না, কারণ এটার গঠন নন কম্পিটিটিভ ইনহিবিটরের স্ট্রাকচার টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য সাবস্ট্রেটের যে গঠন তার থেকে নন কম্পিটিটিভ ইনহিবিটরের গঠন টোটালি আলাদা, পুরোপুরি চেঞ্জ, যে কারণের জন্য কিন্তু সেই জায়গা নেওয়ার জন্য লড়াই করে না। তাহলে কিভাবে এটা এনজাইমের অ্যাক্টিভিটিকে ব্লক করে দেয়? দেখো এটা হচ্ছে তোমার এনজাইম যেখানে বাইন্ড করে তার অন্য সাইডে বাইন্ড করে। এনজাইমের অ্যাক্টিভ সাইডে সাবস্ট্রেট বাইন্ড করছে, এখানে বাইন্ড করলো সাবস্ট্রেট, ওকে, এর অন্য সাইডে ইট বাইন্ড উইথ এনজাইম অ্যাট দ্য সাইড অফ আদার অ্যাক্টিভ সাইট, অর্থাৎ ধরো এখানে বাইন্ড করলো নন কম্পিটিটিভ ইনহিবিটর। তাহলে এনজাইমের যে স্থানে সাবস্ট্রেট বাইন্ড করে সেই স্থানে না করে অন্য জায়গায় যে পদার্থ বাইন্ড করে তাকে বলেছে নন কম্পিটিটিভ ইনহিবিটর। আর এনজাইমের সাবস্ট্রেট যেখানে বাইন্ড করছে সেই একই জায়গাতে সাবস্ট্রেটের পরিবর্তে যে পদার্থ বাইন্ড করে তাকে বলা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর। কি হয়, যখন
ইনহিবিটর বাইন্ড করে উইথ এনজাইম অ্যাট দ্য সাইট আদার অফ দ্য অ্যাক্টিভ সাইট, অন্য সাইডে, তখন কি হচ্ছে না এই ইনহিবিটর যেটা চেঞ্জ করে দেয়, ইনহিবিটর যেটা এনজাইমের যে অ্যাক্টিভিটি অঞ্চল বা অ্যাক্টিভ সাইট সেটাকে পরিবর্তন করে দেয়। কি হচ্ছে এইভাবে সে কি করছে, এনজাইমের যে অ্যাক্টিভ সাইট সেটাকে পরিবর্তন করে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে সাবস্ট্রেট এসে আর বাইন্ড করতে পারছে না। এনজাইমের অ্যাক্টিভ সাইটকে পরিবর্তন করার ফলে সাবস্ট্রেট এসে বাইন্ড করতে পারছে না, যার ফলে বিক্রিয়াটা হচ্ছে তোমার কি টোটালি অফ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে এবং কোনো রকম প্রোডাক্ট তৈরি হচ্ছে না। চেঞ্জ কনফিগারেশন, চেঞ্জ কনফিগারেশন। দেখো তাহলে কি হচ্ছে যে যখন ইনহিবিটর এসে বাইন্ড করছে তখন বাইন্ড করার পর এই যে এনজাইমের যে অ্যাক্টিভ সাইট সেটা দেখা গেল যে কিছু পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তন হওয়ার জন্য এই কী হচ্ছে সাবস্ট্রেট এসে আর বাইন্ড করতে পারছে না, যার ফলে কি হচ্ছে নো রিয়াকশন, এখানে আর কোনো এনজাইম তার কাজকর্ম করার যে ক্ষমতা বা কর্মক্রিয়া চালাতে পারছে না, যার ফলে কোনো নো রিয়াকশন, কোনো বিক্রিয়া ঘটছে না। একে বলা হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিটর। আচ্ছা, এটা এক্সামে দেখুন অ্যাসিটাইল কোলিন যেটা নিউরো ট্রান্সমিটার, যেটা মাসেল কনস্ট্রাকশনে সহায়তা করে, সেটা কোন এনজাইমের প্রভাবে? ACHE, অর্থাৎ অ্যাসিটাইল কোলিনেস্টারেজ যে এনজাইম, অ্যাসিটাইল কোলিনেস্টারেজ যে এনজাইম, সেই এনজাইমের প্রভাবে অ্যাসিটিক অ্যাসিড এবং কোলিনে ভেঙে যায়। যদি কোনো নন কম্পিটিটিভ ইনহিবিটার, যেমন ধরো পতঙ্গদের ক্ষেত্রে ম্যালাথিয়ন বা যেটাকে বলা হচ্ছে নার্ভ গ্যাস, ম্যালাথিয়ন কাদের ক্ষেত্রে? ইনসেক্টের ক্ষেত্রে। ইনসেক্টের ক্ষেত্রে এই ম্যালাথিয়ন মানে নন কম্পিটিটিভ ইনহিবিটার যদি সেটাকে করছে এখানে এসে বাইন্ড করে, তাহলে সে কি করছে না এই ACHE এনজাইমের কনফিগারেশনকে চেঞ্জ করে দেয়, যার ফলে এই যে অ্যাসিটাইল কোলিনের যে কার্যক্ষমতা সেটা ব্যাঘাত পাচ্ছে, মানে মাসেল দৃঢ় এবং একদম পুরো এমনভাবে সংকোচন হয়ে থাকে যার ফলে কি মৃত্যু অবধি ঘটতে পারে। ওকে, নেক্সট এক্সাম্পল হচ্ছে যে ধরো কিছু আয়ন অফ হেভি মেটালস আয়ন, যেমন ধরো HG মার্কারি, তারপরে AG, তা কপার, এইগুলো হচ্ছে তোমার কি কম্বাইন করে ডাইসালফাইডের সঙ্গে, যেটা কি করছে এই এনজাইমের 3D যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারকেও চেঞ্জ করতে সহায়তা করে। এক্সাম্পলগুলো মনে রাখবে। দেখো নেক্সট হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ, থার্ড হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। ফিডব্যাক ইনহিবিটর, ফিডব্যাক ইনহিবিটর হচ্ছে কি না ধরো গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট, গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট, কোন এনজাইম প্রভাবে? হেক্সোকাইনেজ এনজাইম প্রভাবে। কি হয় এই যে প্রোডাক্ট উৎপন্ন হলো সেই প্রোডাক্ট কখনো কখনো কি করে এই যে এনজাইমের উপর একটা ফিডব্যাক বা ইনহিবিট করে, কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করে, যাকে বলা হচ্ছে ফিডব্যাক ইনহিবিটর। মানে এটা কখন ঘটে? যদি সাবস্ট্রেটের মানে কনসেন্ট্রেশন গাঢ়ত্ব কি করছে কে বাড়িয়ে তোলে, এই প্রোডাক্ট কি করে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনকে বাড়িয়ে তোলে। এবারে দেখো তোমাদের বইয়ে একটা কোশ্চেন, যদি বড় কোশ্চেন দিয়ে দেয় যে উৎসেচকের, যদি বলে যে উৎসেচকের ক্রিয়া নিয়ন্ত্রণ কিভাবে হয়, ওকে, অর্থাৎ রেগুলেশন অফ এনজাইম অ্যাকশন কিভাবে হয়, তাহলে সেখানে তোমাদেরকে ফার্স্ট বলবে যে ফিডব্যাক নিয়ন্ত্রণ, ফিডব্যাক রেগুলেশন। ওকে, দেখো ফিডব্যাক রেগুলেশনটা কি করে হচ্ছে, এক্ষেত্রে তোমরা জানো যে অনেক সময় উৎসেচক তার বিক্রিয়া উপজাত পদার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়, সাবস্ট্রেটের উপর নিয়ন্ত্রিত হয়, তাই না? একে এন্ড প্রোডাক্ট ইনহিবিশন বলে। সাবস্ট্রেটের উপর উৎসেচকের ক্রিয়া করে যে পদার্থ উৎপন্ন হচ্ছে
কোনো কখনো কখনো প্রতিরোধক হয়ে দাঁড়ায়। মানে ধরো এ থেকে বি প্রোডাক্ট উৎপন্ন হলো এনজাইমের সহায়তায়, বি থেকে সি প্রোডাক্ট উৎপন্ন হলো এনজাইমের সহায়তায়। কি হয়, এই প্রোডাক্ট যখন এনজাইমকে প্রভাবিত করে তখন কি হচ্ছে না, সাবস্ট্রেটের যে কার্যকর্মতা, সাবস্ট্রেটের উপর উৎসেচকের যে ক্রিয়া, এই পদার্থ দ্বারা কখনো কখনো নিয়ন্ত্রিত হয়। তাহলে প্রোডাক্টের দ্বারাও কিন্তু সাবস্ট্রেটের উৎসেচকের ক্রিয়াটা নিয়ন্ত্রিত হয়, কারণ কখনো কখনো এই প্রোডাক্ট আবার উৎসেচককে অ্যাক্টিভ করে বা উৎসেচকের উপরে ফিডব্যাক কার্যক্ষমতা চালায়, মানে হরমোনের মতো। ওকে, তাহলে যদি বলে উৎসেচকের ক্রিয়া নিয়ন্ত্রণ কীভাবে হয়, ফার্স্ট ফিডব্যাকের মেকানিজম বলবে, দুই বলবে যে কেএম, অর্থাৎ আগের ক্লাসে ভালো করে পড়িয়েছি, এই তোমাদের আগের ভিডিওতে মাইকেলিস মেনটেন কনস্ট্যান্ট বা কেএম বলা হচ্ছে। ওকে, তো এটা ব্যাখ্যাটা আগের দিন যে ডিটেলস আগের ক্লাসেই বললাম, পরীক্ষাতে যদি শুধু কেএম কাকে বলে আসে বা মাইকেলিস মেনটেন কনস্ট্যান্ট কাকে বলে, তখন আমি যে গ্রাফ দিয়ে তোমাদেরকে যে ভাবে বুঝিয়েছি পুরোটা সেইভাবেই তোমাদের লিখতে হবে, ভিম্যাক্স এবং হাফ ভিম্যাক্স, পুরো একদম ডায়াগ্রাম সহ, মানে গ্রাফ সহ মাস্ট। ওকে, অ্যান্ড থার্ড তারপরে কি বলবে যে উৎসেচকের ক্রিয়া নিয়ন্ত্রণ করে উষ্ণতার উপর প্রভাব। নেক্সট হচ্ছে উষ্ণতার প্রভাব, মানে তোমরা জানো যে বেশি উষ্ণতাতে উৎসেচকের কাজ নষ্ট হয়ে যায়, কম উষ্ণতাতেও নষ্ট হয়ে যায়, মিডিয়াম একটা অপটিমাম টেম্পারেচারে ভালো কাজ করে। তারপর জারণ ক্রিয়া, তারপর পিএইচের প্রভাব। ওকে, তো এইগুলো হচ্ছে তোমার পয়েন্ট ওয়াইজ লিখতে হবে, তোমাদের বই আছে এবং তোমাদেরকে আমি এটা পুরোটাই পড়িয়ে দিলাম। দেখো নেক্সট হচ্ছে অ্যালোস্টেরিজম কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। উৎসেচকের যদি আমরা আণবিক গঠন দেখি, তাহলে দেখব যে স্থানে সাবস্ট্রেট বা বিক্রিয়ক যুক্ত হয় তাকে আমরা বলছি অ্যাক্টিভ সাইট, অর্থাৎ এটা হচ্ছে উৎসেচক, উৎসেচকের এই স্থানে সাবস্ট্রেট এসে বাইন্ড করছে, এই স্থানটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সাইট। আর যেখানে ইনহিবিটর এসে বাইন্ড হয়, যে অঞ্চলে ইনহিবিটর এসে বাইন্ড হয় তাকে বলা হচ্ছে অ্যালোস্টেরিক স্থান, অ্যালোস্টেরিক সাইট। বোঝা গেছে? তাহলে অ্যালোস্টেরিক সাইট কোনটা না, যে অ্যাক্টিভ সাইটের যেখানে সাবস্ট্রেট বাইন্ড করে তার বিপরীত দিকে বা তার আর অন্য সাইডে, বিপরীত দিকে হতে তার কোনো মানে নেই, অন্য সাইডে যেখানে ইনহিবিটর এসে বাইন্ড করে, এটা কি বাইন্ড করেছে, এই সাইটটাকে বলা হচ্ছে অ্যালোস্টেরিক সাইট। আর যেটা বাইন্ড করেছে কি হতে পারে, ইনহিবিটর, ইনহিবিটর অর কোফ্যাক্টর। ওকে, এসে বাইন্ড করে তখন তাকে বলা হচ্ছে অ্যালোস্টেরিক স্থান। অ্যালোস্টেরিক স্থানে কি হয় না, যখন কোনো ইনহিবিটর এসে বাইন্ড করে, তো একটু আগেই বললাম যে কি করছে, উৎসেচকের যে গঠন সেই গঠন ক্রিয়াকে নষ্ট করে দেয়। উৎসেচকের যে অ্যাক্টিভ সাইটের যে স্ট্রাকচার, যে কনফিগারেশন, সেটাকে চেঞ্জ করে দেয়, যার ফলে সাবস্ট্রেট এসে আর বাইন্ড করতে পারে না, ফলে কোনো রিয়াকশন হয় না এবং কোনো প্রোডাক্ট উৎপন্ন হয় না। তাহলে অ্যালোস্টেরিজম কাকে বলবো, অ্যালোস্টেরিক সাইট মানে আমরা বুঝলাম, অ্যালোস্টেরিজম হচ্ছে উৎসেচকের যে ধর্মের ফলে উৎসেচকের অ্যালোস্টেরিক স্থানে কোনো পদার্থের অণু যুক্ত হলে উৎসেচকের মানে সক্রিয় স্থানে গঠনের পরিবর্তন হয় এবং যার ফলে উৎসেচকের যে কার্যক্ষমতা, সক্রিয়তা সেটা বৃদ্ধি বা হ্রাস পায়, তখন তাকে বলা হচ্ছে অ্যালোস্টেরিজম। দেখো উৎসেচকের যে ধর্মের জন্য, যে ধর্ম মানে উৎসেচকের হচ্ছে কি কাজ, হচ্ছে কি না সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করে প্রোডাকশন উৎপাদন করা, তাহলে বা বিক্রিয়ালব্ধ পদার্থ উৎপন্ন করা। তাহলে যে ধর্মের ফলে উৎসেচকের অ্যালোস্টেরিক স্থানে, বারবার মনে রাখবে যে অ্যালোস্টেরিক স্থান মানে যে অঞ্চলে সাবস্ট্রেট বাইন্ড করছে, সাবস্ট্রেট আর তার অ্যানাদার সাইডে যেখানে ইনহিবিটর বাইন্ড করছে, সেই স্থানটাকে বলা হচ্ছে অ্যালোস্টেরিক সাইট। এই সাইটে দেখো, তাহলে উৎসেচকের যে ধর্মের ফলে উৎসেচকের অ্যালোস্টেরিক স্থানে কোনো পদার্থের অণু, মানে সেটা ইনহিবিটর হবে, সেই প্রতিরোধক বা ইনহিবিটর যুক্ত হলে উৎসেচকের সক্রিয় স্থানে এই স্থানটার কি বললাম, কনফিগারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এই স্থানের যে গঠন সেটা দেখা গেল যে একটু চেঞ্জ হয়ে গেল। ওকে, তাহলে দেখো এই যে সক্রিয় স্থানের গঠনে পরিবর্তন হলো, ফলে উৎসেচকের সক্রিয়তা, কার্যক্ষমতা হয় বাড়বে কিংবা কমবে, নষ্ট হবে, একেই বলা হচ্ছে অ্যালোস্টেরিজম। ওকে, পরীক্ষাতে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভিভিআই।
ও ভালোভাবে করবে। ওকে, তাহলে অ্যালোস্টেরিজম কাকে বলে পুরো ক্লিয়ার। এই অ্যালোস্টেরিজম অর্থাৎ অ্যালোস্টেরিক কেন্দ্রে সাইটে মানে অণু বা কোনো মানে ইনহিবিটর যখন যুক্ত হয় এর ফলে একটা নিষ্ক্রিয় উৎসেচক সক্রিয় হয়, আবার কখনো কখনো একটা সক্রিয় উৎসেচক নিষ্ক্রিয় হয়। এটা উৎসেচকের দুটি ধর্মের জন্য হয়ে থাকে। কি কি? অ্যালোস্টেরিজম দুই প্রকার পড়বো আমরা। দেখো তাহলে অ্যালোস্টেরিজম কয় প্রকার ও কি কি? অ্যালোস্টেরিজম দুই প্রকার, একটা পজিটিভ অ্যালোস্টেরিজম, একটা নেগেটিভ অ্যালোস্টেরিজম। পজিটিভ অ্যালোস্টেরিজম কি হয় দেখো, উৎসেচকের মডিউলেটর বা অ্যালোস্টেরিক স্থানে এই হচ্ছে উৎসেচক, ওকে, এনজাইম, ওকে, এখানে এনজাইমের এখানে কি যুক্ত হচ্ছে? সাবস্ট্রেট বলছে উৎসেচকের মডিউলেটর স্থানে, তাহলে এই অঞ্চল যেখানে ইনহিবিটর এসে বাইন্ড করছে, এই অঞ্চলটা যেখানে ইনহিবিটর এসে বাইন্ড করছে তাকে আমরা বলছি অ্যালোস্টেরিক স্থান, তাই না? এটা হচ্ছে অ্যালোস্টেরিক স্থান। এখনো বাইন্ড করেনি, বাইন্ড করার আগের স্টেজে দেখাচ্ছি কি হয়। এটা হচ্ছে ইনহিবিটর। কি হয় দেখো, তাহলে পজিটিভ অ্যালোস্টেরিজম কাকে বলছি না, উৎসেচকের মডিউলেটর স্থানে বা অ্যালোস্টেরিক স্থানে যখন কোনো অণু সংযুক্তির ফলে মানে ইনহিবিটর বা কোফ্যাক্টর যুক্ত হওয়ার ফলে বা অকুপাই হওয়ার ফলে যখন সক্রিয় স্থানের এই স্থানটার গঠনের পরিবর্তন হয়, তার ফলে কি হচ্ছে যে এই স্থানটা এরকম ছিল সেটা ধরো চেঞ্জ হয়ে গিয়ে এরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ওকে, সক্রিয় স্থানটা চেঞ্জ হয়ে যাবে, ধরো এরকম হয়েছে। কার ফলে? যখন ইনহিবিটর যুক্ত হয়েছে আর এখানে, তাহলে চিন্তা করো, তাহলে অ্যালোস্টেরিক সাইটের ইনহিবিটর বাইন্ড করার ফলে অ্যাক্টিভ সাইটটা পরিবর্তন হলো। এই অ্যাক্টিভ সাইট পরিবর্তন হওয়ার ফলে যদি সেটা বিক্রিয়কের জন্য অনুকূলে হয় অর্থাৎ উৎসেচকের কার্যক্ষমতা বেড়ে যায়, তখন সেই ধরনের উৎসেচকের ধর্মকে বলা হচ্ছে পজিটিভ ইনহিবিটর। যার ফলে বলছে কখনো কখনো কি হচ্ছে না, এই যে অ্যাক্টিভ সাইট আর এই যে মিশেছিল যার ফলে এখানে উৎপাদিত যৌগ মানে চেঞ্জটা, অর্থাৎ এই যে অ্যাক্টিভ সাইটের অ্যালোস্টেরিক স্থানে ইনহিবিটর যুক্ত হওয়ার ফলে অ্যাক্টিভ সাইটে যে পরিবর্তনটা হলো না, সেটা এমন পরিবর্তন হবে যদি সেখানে এই সাবস্ট্রেট এসে বাইন্ড করতে পারে এবং তাহলে সেখান থেকে যদি কোনো যৌগ উৎপাদিত হয় তখন সেটাকে বলা হচ্ছে পজিটিভ অ্যালোস্টেরিজম। ক্লিয়ার? অন্যদিকে নেগেটিভ অ্যালোস্টেরিজম কি দেখো, যদি একই রকম ব্যাপার, যদি উৎসেচকের সক্রিয় স্থান, ওকে, এই হচ্ছে উৎসেচকের সক্রিয় স্থান, এ হচ্ছে সাবস্ট্রেট আর এ হচ্ছে অ্যাক্টিভ সাইট, এখানে হচ্ছে তোমার কি ইনডিউসার আর এ হচ্ছে অ্যালোস্টেরিক সাইট, এটা হচ্ছে ইনহিবিটর। দেখো তাহলে নেগেটিভ অ্যালোস্টেরিজম কাকে বলবো না, উৎসেচকের অ্যালোস্টেরিক স্থানে যদি কোনো ইনহিবিটর যুক্ত হওয়ার ফলে এই যে অ্যাক্টিভ সাইটের পরিবর্তনটা এমন পরিবর্তন হয়, দেখো এরকম থেকে এরকম হয়ে গেল, দেখো এখানে এসে ইনডিউসার অ্যাটাচ করেছে কিন্তু এখানে এসে আর এটা সংযুক্ত হতে পারছে না, বুঝতে পারছো? দেখো
দেখো তাহলে কি হলো, এই স্থানে কিন্তু আর সাবস্ট্রেট বাইন্ড হতে পারছে না, সাবস্ট্রেট বাইন্ড হতে পারছে না। ক্লিয়ার? তখন সেটাকে বলছি, তাহলে কি হচ্ছে, সাবস্ট্রেট বাইন্ডিং হতে না পারলে এখানে প্রোডাক্ট উৎপন্ন হবে না। এই যে এই নিয়ন্ত্রণ যাকে বলা হচ্ছে নেগেটিভ অ্যালোস্টেরিজম। ক্লিয়ার? তাহলে একটা এমন পরিবর্তন হবে যেখানে সাবস্ট্রেট বাইন্ডিং হবে, প্রোডাক্ট উৎপন্ন হবে, তাকে পজিটিভ অ্যালোস্টেরিজম। একটা এমন চেঞ্জ হবে যেখানে সাবস্ট্রেট বাইন্ডই করতে পারছে না, পুরো সাবস্ট্রেটের গঠন থেকে ডিফারেন্ট একটা অ্যাক্টিভ সাইট তৈরি চেঞ্জ হয়েছে, যাকে বলা হচ্ছে নেগেটিভ অ্যালোস্টেরিজম। দেখো অ্যালোস্টেরিক এনজাইম কাকে বলবো, উৎসেচকের সক্রিয় স্থান ছাড়া যে একটা মডিউলেটর বা অ্যালোস্টেরিক স্থান থাকে, অর্থাৎ অ্যাক্টিভ সাইট, অ্যালোস্টেরিক সাইট, যাকে মডিউলেটর বলা হয়। তাহলে উৎসেচকের অ্যাক্টিভ স্থান ছাড়া যে অপর একটা মডিউলেটর বা অ্যালোস্টেরিক স্থান থাকে, যেখানে ইনহিবিটর, যেখানে ইনহিবিটর এসে বাইন্ড করলে, দেখো যেখানে ইনহিবিটর আর এসে যুক্ত হলে সক্রিয় স্থানটা পরিবর্তন হয়, ফলে উৎসেচকের ক্রিয়া বাড়তেও পারে, আবার ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে, তাকে বলা হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম। ওকে, এবারে তোমাদের বই আছে অ্যালোস্টেরিক এনজাইমের বৈশিষ্ট্য, এটা আমি যে বোঝালাম সেই কথাগুলো বলবে, যে যেখানে সক্রিয় স্থানে যুক্ত হয়, যেখানে অ্যালোস্টেরিক এনজাইম ছাড়া মডিউলেটর অঞ্চল থাকে, মানে যেগুলো বললাম যে কীরকম। তাহলে তোমাদের মোটামুটি এনজাইম করানো হলো, আর সামান্য দু একটা জিনিস বাকি আছে, এটা পড়াশোনা করে দেবো। ওকে, তাহলে অ্যাক্টিভ সাইট এবং অ্যালোস্টেরিক স্থানের মধ্যে পার্থক্য করবে, কম্পিটিটিভ ইনহিবিটর আর নন কম্পিটিটিভ ইনহিবিটরের মধ্যে পার্থক্য করবে, আর কেএম ভ্যালু এগুলো ভালো করে রাখবে। বলে দিচ্ছি কোশ্চেনগুলো এখান থেকে করে নেবে। কোএনজাইম, কোফ্যাক্টর, অ্যাপোএনজাইম, হলোএনজাইম মাস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট করে ওগুলো করবে। আর তারপরে ভিভিআই, যেটা লক অ্যান্ড কি, হাইপোথিসিস বলতে কি বোঝো, এগুলো তোমরা পরীক্ষার জন্য করে রাখবে। ইনডিউস ফিট হাইপোথিসিস, কি মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড থার্ড হচ্ছে মাইকেলিস মেনটেন কনস্ট্যান্ট বা কেএম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি, পুরো ব্যাখ্যা করবে। ফোর্থ হচ্ছে ফ্যাক্টরগুলো, এনজাইম ফ্যাক্টর, অর্থাৎ যে 6টা ফ্যাক্টরের কথা বলেছি, যেটা এনজাইমের কাজকে কিভাবে কন্ট্রোল করে, মানে প্রভাবিত করে, সেটা করবে। ওকে, নেক্সট হচ্ছে ইনহিবিটরের ডিটেলস পড়বে, কম্পারেটিভ, নন কম্পারেটিভ, ফিডব্যাক ইনহিবিটর পড়বে, অ্যালোস্টেরিজম পড়বে। এইটা খুঁটিয়ে পড়বে উচ্চ মাধ্যমিক এবং তোমাদের 11 ফাইনাল এবং নিটের জন্য অবশ্যই পড়ে রাখবে। ঠিক আছে, এবং যা করেছি ওগুলো নোট ডাউন করে রাখবে।